Lesson 9, J.C. Bose or Jagadish Chandra Bose, A Beautiful Mind. Before we going to start this lesson, we have to know that this lesson is a biography of J.C. Bose. So what is a biography? A biography is the life story of someone usually eminent. So there a thought came to you that what is the difference between a biography and an autobiography? So a biography's definition I already told you. An autobiography is that type of literary piece or writing that written by someone itself, অর্থাৎ সে নিজেই নিজের জীবন সম্পর্কে যদি লেখে বা তার সম্পর্কে লেখে তাহলে তাকে অটোবায়োগ্রাফি বলা হয়। সো লেটস স্টার্ট দ্য ইউনিট 1। হিস্টোরিক্যালি ইন 1895, ঐতিহাসিকভাবে 1895 সালে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ব্রিটিশের শাসনাধীন ছিল। A different history was made that year at টাউন হল ইন ক্যালকাটা, অর্থাৎ কলকাতার টাউন হলে সেই বছরই অর্থাৎ এই 1895-তে একটা অন্য ধরনের ইতিহাস তৈরি হয়েছিল। কি ইতিহাস? An interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস। একটি আকর্ষণীয় প্রদর্শন কে সম্পাদন করেছিল? না, জগদীশ চন্দ্র বোস। এই ডেমনস্ট্রেশন শব্দটা তোমরা জিনিসটা হয়তো না শুনে থাকলেও তোমরা এটা করেছো বা তোমরা করতে দেখেছো। ধরো কোনো এক্সিবিশন হলে দেখবে স্কুল থেকে ছেলে মেয়েরা বিভিন্ন যে মডেল তৈরি করে নিয়ে যায় না, সেই মডেল সম্পর্কে বা সেই টপিক সম্পর্কে দেখবে সেই স্টুডেন্টরা তোমাদেরকে বোঝায় বা বলে, এটাকেই বলা হয় ডেমনস্ট্রেশন। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, তাহলে এই জগদীশ চন্দ্র বোস তিনি কি পদে ছিলেন? না, প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক। এভরিওয়ান ওয়াজ ওভারঅড, প্রত্যেকেই অভিভূত হয়ে পড়েছিল। হোয়েন দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলড ফ্রম দ্য লেকচার হল টু দ্য থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে। তো বলছে প্রত্যেকেই এই যে অভিভূত হয়ে গিয়েছিল কেন? না, যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটা ফিজিক্সের একটা যে টার্ম, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা কিনা ট্রাভেলড ফ্রম অর্থাৎ ভ্রমণ করে তো না, মানে পার হয়ে গিয়েছিল কোথা থেকে? না, লেকচার হল থেকে টু দ্য থার্ড রুম, তৃতীয় একটি ঘরে, যেটা কিনা কত দূরত্বে? না, 75 মিটার্স অ্যাওয়ে, 75 মিটারের দূরত্বে। অর্থাৎ বলতে গেলে প্রত্যেকের এই অভিভূত হওয়ার বা অবাক হয়ে যাওয়ার কারণটা কি? না, লেকচার হল থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা কিনা হচ্ছে 75 মিটার দূরের একটি তৃতীয় নম্বর ঘরে গিয়ে পৌঁছেছে। দিস ওয়েভস, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস, তাহলে শুধু আশ্চর্য হওয়ার কারণ এটাই না যে 75 মিটার দূরে গেছে, কিন্তু এটা 3টে সলিড দেয়াল ভেদ করে পৌঁছেছে। দিস ওয়াজ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলতে গেলে এখানে কিসের তড়িৎ চুম্বকীয় তরঙ্গর কথা বলছে? অর্থাৎ বেতার তরঙ্গ, যেটার মাধ্যমে এখন এই ওয়াইফাই, তারপরে টেলিভিশন সিগন্যাল, এইসব ইত্যাদি যে এসেছে, বা রেডিও, সব থেকে প্রাচীনতম উদাহরণ যদি আমি বলতে যাই। তাহলে দিস ওয়াজ আ রিমার্কেবল, এটা ছিল এক উল্লেখযোগ্য, অ্যান্ড পাথ ব্রেকিং অর্থাৎ অভিনব বা উদ্ভাবনীয়, অর্থাৎ নতুন একটা দিক উন্মোচন করে দেওয়া, তাকে বলা হয় পাথ ব্রেকিং। ইনসিডেন্ট, ঘটনা, হুইচ পেভড দ্য ওয়ে, যেটার পথ প্রশস্ত করেছিল, ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের এই ভবিষ্যতের গবেষণা করার জন্য। কি বিষয়? না, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নিয়ে। বর্ন অন 30th নভেম্বর 1858 অ্যাট বিক্রমপুর, তিনি জন্মগ্রহণ করেছিলেন বিক্রমপুরে 1858-র 30শে নভেম্বর। নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, তাহলে এই বিক্রমপুরটা এখন কোথায়? না, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, অর্থাৎ জগদীশ চন্দ্র বোস ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ডাইভার্স মানে অনেক কিছু জানতেন। কীরকম? আ ফিজিসিস্ট, একজন পদার্থবিদ, বায়োলজিস্ট, জীববিদ, বোটানিস্ট, উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন, এবং তার সাথে সাথে তিনি কল্পবিজ্ঞানেরও গল্প লিখেছেন। কল্পবিজ্ঞান জিনিসটা কি? সায়েন্স ফিকশন, জাস্ট একটা বললেই, বর্তমানে প্রতিষ্ঠিত কোনো সত্য, মানে বৈজ্ঞানিক সত্য, তার ওপর নির্ভর করে যদি কল্পনার দ্বারা কোনো গল্প বা কবিতা লেখা হয়, বা গল্পই ধরো লেখা হয় কোনো কিছু, সেটাকেই বলা হয় কল্পবিজ্ঞানের গল্প বা সায়েন্স ফিকশন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, তার বাবা ভগবান চন্দ্র বোস, ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তোমরা অলরেডি এই ব্রাহ্ম সমাজ সম্পর্কে ইতিহাসে পড়েছ। রবীন্দ্রনাথ ঠাকুর বা তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছিল, বা রাজা রামমোহন রায় এটা শুরু করেছিল।
তাই বলছে তার বাবা যে ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তাই সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিল কোথায়? বর্ধমানে, ফরিদপুরে এবং অন্য আরও জায়গায়। জগদীশ চন্দ্র's education started in a vernacular school, অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর যে পড়াশোনা শুরু হয়েছিল, ভার্নাকুলার বলতে মাতৃভাষারও বলতে পারো বা দেশীয় ভাষার কোনো বিদ্যালয়ে শুরু হয়েছিল। কারণ হিজ ফাদার বিলিভড, তার বাবা বিশ্বাস করতেন দ্যাট যে ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং, একজনের অবশ্যই তার নিজস্ব মাতৃভাষা জানা উচিত, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা জানার আগে। যেটা আমিও সমর্থন করি। তুমি যদি নিজের ভাষা ঠিক করে না জানতে পারো তাহলে অন্য ভাষা ঠিক করে বুঝতেই পারবে না। তাই যেমন আমরা না বাংলা ভালো পারি না ইংরাজি ভালো পারি, দুটোই পারি না, কারণ আমরা বাংলাই ভালো জানি না, তাই ইংরাজি অন্য ভাষা আমি জানবো কী করে যখন আমার নিজের ভারী শূন্য। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, এবং তার সাথে সাথে তার পাশাপাশি সে এটাও মনে করতো যে এটার মাধ্যমে কি হবে না, সে তার নিজের লোকজন সম্পর্কে জানতে পাবে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড, অর্থাৎ সে এই কথাগুলো নিম্নলিখিত যে কথাগুলো আমরা পড়ব সেই কথাগুলো বিক্রমপুরের যে একটা কনফারেন্স হয়েছিল 1915 সালে, সেখানে সে বলেছিল। কি বলেছিল এবার আমরা দেখব। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, অর্থাৎ ছেলে মেয়েদের ইংরাজি মাধ্যমের বিদ্যালয়ে পাঠানো বা পড়ানো, ওয়াজ আ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল, যা ছিল একটা অভিজাত মর্যাদার একটা প্রতীক। প্রিভিলেজ বলতে অ্যাকচুয়ালি সুবিধাবাদী, এখানে প্রিভিলেজ বলতে অভিজাত মর্যাদা, অর্থাৎ বড় লোক বা সমাজের উচ্চবিত্ত বোঝানোর জন্য। ইন দ্য ভার্নাকুলার স্কুল, এবং এই দেশীয় ভাষার বিদ্যালয়গুলিতে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল, আমাকে বলতে এখানে জগদীশচন্দ্র বোসের কথা বলছি। দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড, তার বাবার অর্থাৎ জগদীশচন্দ্র বসুর বাবার মুসলিম অ্যাটেন্ডেন্ট মানে পরিচারক, অর্থাৎ যে তার আন্ডারে কাজ করতো বা সার্ভেন্ট বা সহকর্মীও বলতে পারো, বা অ্যাটেন্ডেন্ট বলতে এখানে পরিচারকই বলো। তাহলে তার সেই মুসলিম অর্থাৎ জাতিতে মুসলিম যে অ্যাটেন্ডেন্ট ছিল তার ছেলে, অর্থাৎ সেই মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলে জগদীশচন্দ্র বোসের ডান দিকে বসতো স্কুলে। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং একজন ফিশারম্যান মানে জেলে যে মাছ ধরে, তার ছেলে বসতো তার বাঁ দিকে। দে ওয়ার মাই প্লেমেটস, অর্থাৎ তারা দুজন ছিল তার খেলার সঙ্গী। আই লিসেন স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিচার্স, অর্থাৎ আমি এই শুনে তো বাকরুদ্ধ, স্পেল বাউন্ড মানে বাকরুদ্ধ বা হতচকিত হয়ে যেতাম বা মন্ত্রমুগ্ধর মতো হয়ে যেতাম। কখন না, যখন তারা তাদের ওই বিভিন্ন পাখির, বিভিন্ন পশু প্রাণী বা জলজ, অ্যাকোয়াটিক মানে জলজ জীবজন্তুর কথা বলতো। Perhaps হয়তো these stories created in my mind a keen interest in investigating the workings of nature, হয়তো এই গল্পগুলোই তৈরি করেছিল ইন মাই মাইন্ড, তার মনে, আ কিন ইন্টারেস্ট, কিন মানে ডিপ, একটা গভীর আগ্রহ, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে কী কাজবাজ, অর্থাৎ প্রকৃতি কীভাবে তার নিজেকে সাজিয়েছে বা কীভাবে প্রকৃতির যে বিভিন্ন কাজ, প্রকৃতি ধরো এই গাছ বড় হয়ে ওঠা বা গাছ বেড়ে ওঠা, গাছের থেকে একটা জঙ্গল তৈরি হওয়া, নদীর চলাচল কিভাবে হয়, তোমরা ওই দ্য বুক অফ নেচারেও কিছুটা এই প্রকৃতির সম্পর্কে পড়েছো। তাই এই প্রকৃতির যে বিভিন্ন কাজ সেই সম্পর্কে ইনভেস্টিগেট মানে গবেষণা, একটা গবেষণা মানে কি সেই সম্পর্কে জানা বা তার যে জানার আগ্রহ বা অনুসন্ধান করার যে ইচ্ছা সেটা প্রবল হয়েছিল। কী শুনে না, ওই গল্পগুলো শুনে তাদের কাছ থেকে। When I returned home from school accompanied by my school fellows, যখন আমি বাড়ি ফিরতাম আমার ওই স্কুলের বন্ধুদের সাথে, অ্যাকম্পানিড মানে সহচর্যে। মাই মাদার ওয়েলকামড, আমার মা তাদেরকে আমার সাথে তাদেরকেও স্বাগত জানাতো। অ্যান্ড ফেড অল অফ আস, এবং আমাদেরকে খাওয়াতো উইদাউট ডিসক্রিমিনেশন মানে কোনো ভেদাভেদ না করে, অর্থাৎ সে মুসলিম, ও জেলের ছেলে মানে বাগদির ছেলে, হ্যাঁ নিচু জাত না, এরকম না। তার মা তাদেরকে স্বাগত জানিয়ে তিনজনকেই একই রকমভাবে নিজের সন্তানের মতো খাইয়ে দিতেন বা খাওয়াতেন। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, বলছে হয়তো এটা আমার ওই সেই ছোটোবেলার বন্ধুত্বের জন্যই, উইথ দেম তাদের সাথে, দ্যাট আই কুড নেভার ফিল, যার জন্য আমি কখনোই অনুভব করিনি, দ্যাট যে দেয়ার ওয়্যার ক্রিচার্স হু মাইট বি লেবেলড লো কাস্ট, অর্থাৎ হয়তো কোনো জীব হতে পারে বা মানুষকে যাদেরকে লেবেল অর্থাৎ তকমা দিয়ে বা খেতাব দেওয়া যায় যে তারা নিচু জাতির।
কী জন্য সে কাউকে মনে করেনি যে হ্যাঁ এরা নিচু জাতির হতে পারে, না হয়তো সেই ছোটোবেলার বন্ধুত্ব তাদের সাথে, এই কারণে তার মনোভাবটা জেগেছে। আই নেভার রিয়েলাইজড, আমি কখনোই অনুভব করিনি, দ্যাট যে দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিস হিন্দুস অ্যান্ড মুসলিম। অর্থাৎ সে নিজে পার্সোনালি কখনোই এটা অনুভব করেনি যে এই হিন্দু এবং মুসলিম এই দুই জাতির মধ্যে বা এই দুই গোষ্ঠীর মধ্যে কখনো কোনো সমস্যা থাকতে পারে বলে। ইন 1869, এখানে কিন্তু তার ওই যে মানে বিক্রমপুর কনফারেন্সে যে কথাটা সেটা শেষ হয়ে গেল। এবার আমরা আবার তার বায়োগ্রাফি পড়ছি। ইন 1869, 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল। হেয়ার স্কুলে তিনি যান বা পড়েন। অ্যান্ড 6 years লেটার, এবং 6 বছর পর হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, এবং তারপর 6 বছর পরে তাকে কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করানো হয়। হি পাস্ট দি এন্ট্রান্স এক্সামিনেশন, সে এন্ট্রান্স এক্সামিনেশন বা প্রবেশিকা পরীক্ষায় পাশ করে। অ্যান্ড জয়েন্ট, এবং যোগদান করে কোথায়, সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং হচ্ছে মানে কলকাতারই ওই সেন্ট জেভিয়ার স্কুল এবং কলেজ দুটোই আছে আন্ডারে, স্কুলও আছে ওদের কলেজও আছে, তাই সেই সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ভর্তি হন। ইট ওয়াজ হেয়ার, এবং এখানেই, দ্যাট হি কেম উইথ কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফ্রন্ট। অর্থাৎ এই জায়গাতেই, অর্থাৎ এই সেন্ট জেভিয়ার্স কলেজেই তার কন্ট্যাক্ট অর্থাৎ যোগাযোগ হয় কার সাথে বা সম্পর্ক স্থাপন হয় কার সাথে, না জেসুইট ফাদার ইউজিন ল্যাফ্রন্টের সাথে। হু প্লেড আ সিগনিফিক্যান্ট রোল, যে কিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি তার যে আগ্রহ সেটাকে আরও বাড়িয়ে দেয়। লেটার, পরবর্তীতে বোস ওয়েন টু ইংল্যান্ড, বোস তারপরে সেখান থেকে ইংল্যান্ডে যান। অ্যান্ড সিকিউর অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইস্ট কলেজ আছে সেখানে তিনি ভর্তি হন। ইন 1884, 1884-তে হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড আ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। এই ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ হচ্ছে একটা ডিগ্রি বা উপাধি, তাই তিনি ওই 1884-তে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এই ন্যাচারাল সায়েন্সে ট্রিপোজ ডিগ্রি অর্জন করেন, এবং ইউনিভার্সিটি অফ লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ডিগ্রি পান। দ্য ফলোয়িং ইয়ার, ঠিক অর্থাৎ পরবর্তী বছর, মিন্স 1885, বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ। সে এসে প্রেসিডেন্সি কলেজে যোগদান করে অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। অফিসিয়েটিং মানে হচ্ছে সহযোগী বা হচ্ছে অস্থায়ী বলতে পারো। অস্থায়ী যে প্রফেসর, যেমন ধরো অস্থায়ী টিচার কিছুদিনের জন্য পড়ায়, বা কেউ ম্যাটারনিটি লিভ, বা আগে আমাদের সময় ছিল যে ওই বিএড করার সময় যেত এবং তার জায়গায় একটা টিচারকে নিয়ে আসতো সেই 3-4 মাস বা সেই 1-1.5 বছর পড়ানোর জন্য। তাই সেই অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স মানে তার যে পদটা ছিল, মানে প্রফেসর পদটা যে ছিল সেটা ছিল অস্থায়ী, পার্মানেন্ট পোস্ট ছিল না। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ। তাহলে সে ওই মানে প্রফেসর হওয়া সত্ত্বেও তাকে কিন্তু সেখানে কোনো গবেষণার সুযোগ দেওয়া হতো না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, এবং তাকে অনেক কম মাইনে দিত বা বেতন দিত দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। অর্থাৎ তার যে ইউরোপীয় অন্যান্য যারা অধ্যাপক আছে তাদেরকে যত টাকা বা মাইনে দিত, ঠিক তার থেকে কম মাইনে দিত কাকে, আমাদের জেসি বোসকে। বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। তাহলে বোসের ছিল একটা উল্লেখযোগ্য সেলফ রেসপেক্ট, মানে হচ্ছে নিজের আত্মমর্যাদা বোধ, এবং ন্যাশনাল প্রাইড অর্থাৎ জাতীয় অহংকার, অর্থাৎ সে ভারতীয় এর অহংকার তার মধ্যে ছিল। কারণ স্বাভাবিক আমরা জানি যে ব্রিটিশরা আমাদেরকে চোখে সহ্য করতে পারতো না এবং নিচু জাত বলে আমাদেরকে ঘৃণা করতো। তাই আমাদের দেখবে সিপাহী বিদ্রোহ তোমরা পড়েছো যে একই পদে থাকা সেনাদের একরকম হচ্ছে খাবার আর বেতন দিত, ঠিক একই পদে থাকা ইউরোপীয়রা তারা আরও ভালো খাবার এবং ভালো সুযোগ সুবিধা পেত বা এমনকি মাইনেও বেশি পেত। দেয়ারফোর, সুতরাং তাই জন্য অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট, এবং তিনি কী করলেন, প্রোটেস্ট অর্থাৎ এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য, হি কন্টিনিউড হিজ টিচিং, সে তার পড়ানো চালিয়ে গেল, অ্যাসাইনমেন্ট ফর 3 years, অর্থাৎ তার পড়ানোর এই যে কাজ সেটা থেকে করে গেলেন 3 বছর, উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তার মানে যে স্যালারিটাও দিত সেটাও সে মানে গ্রহণ করতো না। অর্থাৎ 3 বছর সে কোনো প্রকার মাইনে না নিয়েই পড়িয়ে গেছে, এই তার ওই যে বৈষম্যের কারণে বা তাকে যে রিসার্চ করার সুবিধা দেওয়া হচ্ছে না অন্যান্য প্রফেসররা পাচ্ছে একই পদের, এর বিরুদ্ধে। ফাইনালি, অবশেষে, দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল, অর্থাৎ অবশেষে সেই ওখানকার যে পাবলিক ইনস্ট্রাকশনের যে
ডিরেক্টর আছে তিনি এবং প্রিন্সিপাল তারা অফার করলো তাকে হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট, একটা স্থায়ী পড়ানোর বা অধ্যাপকের পদে।